কি করব, এখন আমরা এই যে নিচে দেখেন, আমরা এখানে কি করছি দেখেন, সেলস ওভারভিউতে গেছি। সেলস ওভারভিউতে যে আমরা করছি কোড ইনভয়েস, ইনভয়েস থেকে পেমেন্ট রিসিভ করছি। এখানে কিন্তু পেমেন্ট রিসিভ করতে গেলে আপনাকে আলাদা কোনো জায়গায় যেতে হবে না, ইনভয়েসের নিচেই রিসিভ করার জায়গা আছে। জাস্ট ব্যাংকের নাম কোভাবে রিসিভ করবেন, দিয়ে সাবমিট করে দিলে রিসিভ হয়ে যাচ্ছে। ওকে, এবং এই যে উপরে কি হচ্ছে দেখেন, উপরে আমরা কিন্তু স্ট্যাটাসগুলো পাচ্ছি। সেলস ওভারভিউতে যদি যাই, এখানে কিন্তু আমরা প্রতিটার স্ট্যাটাস পাচ্ছি, তাই না? যে এখানে আপনার এই যে অ্যাওয়ার্টিং পেমেন্টের জন্য কটা আছে, একটা আছে, পেইড হয়ে গেছে, বাকি ড্রাফটেও কিছু নাই, অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভালেও কিছু নাই, রিপিটিংয়ে কিছু নাই। আচ্ছা, এইখানে দেখেন এই যে ক্রেডিট নোট যেটা আছে, ক্রেডিট নোটটা আমি স্পেশালি নেক্সট ক্লাসে করাবো। ক্রেডিট নোটের ব্যাপারটা আপনাদের একটু বুঝে বুঝে করতে হবে। আপনাদেরকে আজকে যেটা দেখাই, আপনার কাস্টমার এন্ডের আমাদের বেসিক জিনিস তিনটা। কি? একটা হচ্ছে কোড, কোডটাও বেসিক না, আসলে কোডটা সবার ক্ষেত্রে লাগে না। ইনভয়েস আর রিসিভ পেমেন্ট, তাই তো? আপনারা যদি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, যে কাজ পাবেন দেখবেন, যদি আপনি এরকম কোনো কাজ পান যে অ্যাকাউন্টস রিসিভেবল ক্লার্ক দরকার, ক্লার্ক বলে ওরা, অ্যাকাউন্টস রিসিভেবল পার্সোনাল বলে, অ্যাকাউন্টস রিসিভেবল স্পেশালিস্ট বলে, হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল বুককিপার বলে, বাট অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টেন্ট যদি বলে, তাহলে এই পোস্টে আপাতত আপনাদের অ্যাপ্লাই করার দরকার নেই। অ্যাকাউন্টেন্ট কিন্তু আসলে বাইরের প্রেক্ষাপটে অনেক বড় পোস্ট, ঠিক আছে? তখন দেখবেন কি, তখন আপনার সিভি টিভি দেখে যদি আপনাকে ডাকেও, মানে ওই ইন্টারভিউতে দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে চান না। আগে কিছুদিন বুককিপারের কাজ করতে হবে মার্কেট প্লেসে, আগে কিছুদিন বুককিপারের কাজ করতে হবে, অন্তত 6 মাস করেন। তা নাহলে হবে কি জানেন, মাঝখান থেকে ওইগুলোতে অ্যাপ্লাই করতে যায় ইন্টারভিউতে তেমন কিছু পারবেন না, র্যাঙ্কিং কমে যাবে, বা ধরেন আপনার ইয়েটা ভালো, ফিডব্যাকটা ভালো আসবে না। এই জন্য কুইকবুক অ্যাকাউন্টেন্টস জব সার্চই করবে না, বলতে কুইকবুক বুককিপার জব সার্চ করবে। বুককিপার আলটিমেটলি কী কাজ? বুককিপার হচ্ছে ক্লারিক্যাল কাজ, বাট আপনার অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। এখন উনি বলছে যে আপনি এটাকে ডেবিট করেন, আপনি এখন ডেবিট করতে গিয়ে আপনি বুঝতেছেন না যে আপনি কেমনে ডেবিট করবেন, তাইলে তো আর হবে না। বুককিপার আলটিমেটলি ডাটা এন্ট্রির কাজ, কিন্তু আপনার অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে, বুঝলেন তো? এখন এই জন্য আমি বলছি যে যখন আপনারা মার্কেট প্লেসে কোনো কাজ করবেন, যদি অ্যাকাউন্টস রিসিভেবলের কথা আসে, অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, আমি টাকা পাবো, কাস্টমার কাছে বিক্রি করছি, তাই না? তাহলে দেখবেন 90% কাজ হবে আপনার, 90% কাজ হবে আপনার ইনভয়েস করা এবং পেমেন্ট রিসিভ করা, 90%। 2 থেকে 3% কাজ হবে আপনার এই কোড করা বা এস্টিমেট করা, 2 থেকে 3%। আর বাকি 7% কাজ হবে আপনার ক্রেডিট নোট, রিটার্ন নেওয়া। এর বাইরে আপনাকে কোনো কাজ তারা দেবে না, এবং বাইরের অর্গানাইজেশনগুলো কেউ আপনাকে বলবে না যে ভাই আমার কুইকবুকের সব কাজ জানি, এরকম লোক দরকার, এরকম লোক তারা নেবে না। এক্স্যাক্টলি, আপনাকে নিবে হয় অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ করার জন্য, অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করার জন্য, রিকনসিলেশনের জন্য, পেরোলের জন্য, আলাদা আলাদাভাবে নেবে। আপনাকে বলবে না তুমি সব করে, কারণ এটা তাদের প্রাইভেসি নষ্ট হবে। আপনি একটা মানুষ, আপনি বাংলাদেশে বসে কাজ করবেন, সে আপনার স্কিল দেখে আপনাকে নিয়োগ দিবে, কিন্তু সে কিন্তু অ্যাজ এ ম্যান আপনি কেমন এটা সে জানে না, আপনি তার কোম্পানির ইনফরমেশন আরেকজনকে দিয়ে দিবেন কিনা এটা সে জানে না। যার কারণে আপনাকে ফুল কোম্পানি ইনফরমেশন সে কোনো দিনও দিবে না। মানে আপনি যদি অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ করেন, আপনাকে যদি কুইকবুকে দেখছেন না, ইউজার অ্যাক্সেস দেওয়ার সময় অনেকভাবে ইউজার অ্যাক্সেস দেওয়া যায়, রিড অনলি দেওয়া যায়, শুধু আপনি দেখতে পারবেন। তো এরকম যদি ধরেন আপনাকে শুধু অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ দেয়, আপনি ব্যাংক দেখতে পারবেন যদি সে অ্যাক্সেস না দেয়। যে ব্যাংকের কাজ করে সে কি তখন তার কি তখন ওই যে ওই কাস্টমার দেখার ওয়ে আছে? কাস্টমার কি কাজ করে, সাপ্লায়ার কি কাজ করে দেখাবে। যার কারণে এটা দেখাবো, ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দেওয়ার টাইম এখন আসে। রিকনসিলিয়েশনটা খুব ভালো করে করাবো আপনাদের, জিরো রিকনসিলিয়েশন, ঠিক আছে? ও কুইকবুকেরটা কি আবার দেখতে যাচ্ছেন? ওটা বলছিলেন যে দেখাই দিবেন পরে, কিন্তু আর দেখানো হয়নি। মানে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে অ্যাড করে জানার নাকি দিয়ে সম্ভবত
আচ্ছা, কুইক বুকের ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স তো সহজ, জার্নাল দিয়ে করতে হয় অথবা এডিট করে করতে হয়, দুইভাবে করা যায়। আচ্ছা দাঁড়ান দেখায় দিই আপনাদের, দেখা দিচ্ছি, অসুবিধা নাই। এগুলো হয় কি, আমি অনেক সময় ভুলে যাই, যে আমার মনে করে দিলেন, এরকম মনে করাই দিলে কোনো সমস্যা তো নাই। একটা জিনিস আপনাদের একবারের জায়গায় 2 বার 3 বার দেখাবো, কোনো অসুবিধা নেই, আপনি খালি একটু মনে করাই দেবেন। শোনেন, আপনারা যারা কাজ করতে যাবেন, আপনারা ম্যাক্সিমাম ভুল করবেন কোথায় জানেন? ক্রেডিট নোট করতে ভুল করবেন। মনে হচ্ছে অনেক সহজ, বাট করার সময় এটা ভুল করবেন, ক্রেডিট নোটে ভুল করবেন। আমি এই জন্য ক্রেডিট নোটটা আজকে দেখাবো না, ক্রেডিট নোটটা আপনাদেরকে নেক্সট ক্লাসে খুব ভালো করে দেখাবো ক্রেডিট নোট। আর দেখবেন আপনার ব্যাংক রিকনসিলিয়েশনটা কিন্তু জিরোতে একটু ডিফারেন্ট, মানে একই জিনিস রিকনসাইলই করে বাট একটু ডিফারেন্ট, কিন্তু জিরোটা খুব সহজ এবং জিরোটা খুব ইন্টারেস্টিং। চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি, আপনি করার সময় যারা মানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, তারা যখন জিরোর ব্যাংক রিকনসিলিয়েশন করবে তারা দেখবেন খুবই মজা হবে, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, নো প্রবলেম। আপনাকে কি যেন দেখাবো আমি, ওপেনিং ব্যালেন্স, তাই তো? আচ্ছা, ট্রানজ্যাকশন থেকে আমি আসি চার্ট অফ অ্যাকাউন্টে, চার্ট অফ অ্যাকাউন্টস আসছে না। এখন ধরেন আমার এখানে ব্যাংক কি আছে, ব্যাংক তো দেখি না, ব্যাংক আগে অ্যাড করে নেই। হ্যাঁ, এই যে দেখেন আমি চার্ট অফ অ্যাকাউন্ট দিতে আমার এই চেহারা আসছে, দেখছেন? আগে আপনাদের কেমন আসছে, মাঝখানে একটা বক্স আসছে না? এখন ধরেন এই চেহারা দেখলে ভয় পাওয়া যাবে না, কিন্তু জিনিস একই। কি আছে দেখেন, এখানে কি ছিল, প্রথমে ছিল অ্যাকাউন্ট টাইপ, তারপর ছিল ডিটেল টাইপ, এই পাশে ছিল নাম। এখানে দেখেন উপরে আছে নাম, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ, জিনিসটা একই। অনেকে আছে ধরেন এই চেহারা দেখলে হ্যাঁ আমারটা তো আর হচ্ছে না ভাই, আপনার মতো করে তো আসে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে দিব না, এটা অনেক ভার্সনে এরকম চেঞ্জ হয়েছে, ইয়া তো এক, ইনফরমেশন তো সেম। হ্যাঁ, ধরেন আমার ব্যাংকের নাম হচ্ছে ওয়েলস ফার্গো, ওয়েলস ফার্গো, ওয়েলস ফার্গো চেকিং, এটা হলো আমার ব্যাংক। ওকে, তাহলে আমার অ্যাকাউন্ট টাইপ কি হবে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এবার সে ব্যাংক অটোমেটিক চলে আসছে। দেখেন এটা পূরণ করার সাথে সাথে কিন্তু নিচের অপশনগুলো চলে আসছে। ওপেনিং ব্যালেন্স কি হবে, অ্যাজ অফ ডেট কি হবে, তাই না? অ্যাজ অফ ডেট সবার মাথায় আছে তো? অ্যাজ অফ ডেটটা কি জিনিস মাথায় আছে তো? হ্যাঁ, না না না, রিকনসিলেশন না, কিন্তু অ্যাজ অফ ডেট হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা কবে খুলেছেন, ওপেনিং হয়েছে কবে, রাইট? কারণ হচ্ছে ধরেন আপনার বিজনেস স্টার্ট হচ্ছে 2022 সালের 1 জানুয়ারি, 22 সালের 1 জানুয়ারি, এবং আপনি 22 সালের 1 জানুয়ারিতেই আপনার অ্যাকাউন্ট খুলছেন এবং ওই অ্যাকাউন্টে ট্রানজাকশন করতেছেন। এখন ধরেন আপনি কুইক বুক শুরু করছেন 2022 সালের 1 জানুয়ারি, এখন ধরেন আপনার ব্যবসা 2021 সাল থেকে, এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 21 সাল থেকে, বুঝলেন কি? ব্যবসা শুরু করছেন 21 সালে, ব্যাংক অ্যাকাউন্টে 21 সালে, কিন্তু আপনি কুইক বুকে আসছেন, কুইক বুকে অ্যাকাউন্টস মেনটেন করা শুরু করছেন আপনি 2022 সাল থেকে। এখন যদি ধরেন আমরা 1 জানুয়ারি 2022 সাল দেই, এই যে অ্যাজ অফ ডেট, এই যে অ্যাজ অফ 1 জানুয়ারি 2022 সাল দেই, কিন্তু আমার ব্যবসা কত 21 সাল থেকে না? 21 সালের কিছু এন্ট্রি আমার ব্যাংকে আসবে, 21 সালের কিছু এন্ট্রি যদি আমি ব্যাংকে আনতে যাই, তাহলে সিস্টেম আমাকে বলবে যে 2021 সালে তো আপনার এই ভদ্রলোক আপনার অ্যাকাউন্টে আপনার সিস্টেমে ছিল না, আপনি অ্যাকাউন্ট খুলছেন কবে, 2022 সালের 1 জানুয়ারি, 2021 সালের কোনো এন্ট্রি কি সে নেবে? নেবে না। এই জন্য কোনো এরকম ক্লায়েন্টও আপনার আসতে পারে, কিন্তু
যে সে অ্যাজ অফ ডেট বুঝে নাই, ভুল করছে, সে যতবার এন্ট্রি দেয় কোনো এন্ট্রি সে পোস্টিং দিতে পারে না। সে তখন ফাইবারের লোক খুঁজতেছে যে আমার ঠিক করে দিতে পারবে। আপনি যদি এরকম কিছু পান, যখন দেখবেন সামথিং ওয়েন্ট রং উপরে দেখাচ্ছে, সাথে সাথে চেক করবেন এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট যেটা কাজ করতেছেন, এই দুইটা চার্ট অফ অ্যাকাউন্টের আপনার অ্যাজ অফ ডেট ঠিক আছে, বিশেষ করে ব্যাংক হইলে। ঠিক না থাকে চট করে দেখে বলবেন তোমারটা দেখছি অনেক সমস্যা, এটা কাজ নিয়ে কাজ করতে 3 দিন লাগবে, 72 ঘন্টার সময় টাকা লাগবে 50 ডলার। বুঝছেন? যদি এরকম আসে, এরকম কিন্তু আসছে, রিয়েল লাইফেও আসছে। এখন দেখেন, আমি ব্যবসা শুরু করছি ধরেন 1 জানুয়ারি সরি এখানে লিখলে তো হবে, এখান থেকে ধরেন আমি 1 জানুয়ারি 2024 সালে আমার ব্যবসা শুরু হয়েছে, এবং ওই দিন আমার ওপেনিং ব্যালেন্স ছিল এইটা, মানে ওপেনিং ব্যালেন্স আমি দিব এখানে। এখন ধরেন আমার ওপেনিং ব্যালেন্স ছিল 500। ওকে, চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করার সময় কিন্তু ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া যায়, যেটা জেরোতে দেয়া যায় না। জেরোতে কিভাবে দেয় ওটা আমি দেখাবো। 500, বাট আপনি আসলে অ্যাকাউন্টটা খুলছেন 5,000 টাকা দিয়ে। 5,000 টাকা দিয়ে খুলছেন, লেখার সময় ভুল করে একটা শূন্য কম দিচ্ছেন। এই ভুল কি আপনার হইতে পারবে না? অবশ্যই পারবে। এইটা দিচ্ছেন, এটা হলো একটা সিনারিও। এটা আমি সেভ করি। তাহলে ওয়েলস ফার্গো ব্যাংক, ওয়েলস ফার্গো ব্যাংক শুরু হয়েছে কত? 500 টাকা দিয়ে। আসলে হওয়ার কথা ছিল কত? তাহলে আমার ওপেনিং ব্যালেন্স ভুল আছে। আরেকটা ধরেন, আরেকটা আমি নিউ করি। ধরেন এটার নাম দিলাম আমি সিটি ব্যাংক। সিটি, CITY হচ্ছে বাংলাদেশি ব্যাংক, CITI হচ্ছে আমেরিকান সিটি ব্যাংক। আমি ধরেন যেহেতু আমি বিদেশি কাজ করবো, বাংলাদেশি ব্যাংকের দরকার নেই আমার। সিটি, না ব্যাংক দরকার নেই। সিটি, ওয়েলস ফার্গো ব্যাংক, সিটি, ওটার নামই বোধহয় সিটি ব্যাংকই, তার নাম ব্যাংক, সিটি ব্যাংক চেকিং, লাস্ট চারটা ডিজিট দিচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ডিরেক্ট ব্যাংক চলে আসছে। ওকে, আচ্ছা এইটাও ধরেন আমার একই ডেটে, এটা হলো কত? 1 জানুয়ারি 2024। কারণ আমার একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে কি দুইটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারবে না? পারবে। ধরেন আমার এই একই দিনে আমি ব্যবসা শুরু করছি 2024 সালের 1 জানুয়ারি, এই একই দিনে আমি দুইটা অ্যাকাউন্ট খুলছি। এখন এই সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলছি আমি 1,000 টাকা দিয়ে, কিন্তু আমি ভুল করে এই জায়গায় কোনো অঙ্কই লিখিনি, এটা আমি সেভ করে দিচ্ছি, ওপেনিং ব্যালেন্স দেই নেই। আর একটা ওপেনিং ব্যালেন্স কি করছি? ভুল করছি। ওকে, এখন আপনার প্রশ্ন কি বলছিলেন যে ওপেনিং ব্যালেন্স দেওয়াটা কিভাবে? এই যে এটা দেওয়ার সময় দিলাম, তাহলে দেওয়ার সময় কিন্তু আমার দুইটা সিনারিওই হচ্ছে। একটা, যখন আমি চার্ট অফ অ্যাকাউন্ট সেভ করতেছি, তখন আমি ওপেনিং ব্যালেন্স না দিয়ে সেভ করছি একটা, আর একটা ভুল দিয়ে সেভ করছি। আর সঠিকভাবে দিয়ে যদি সেভ করেন তাহলে তো সঠিকই হয়ে গেল, ওটা নিয়ে তো আর কোনো কাজ নেই, তাই না? ওকে, সেভ কি হবে এটা তো, নাকি ঘুরতেই থাকবে? দেখি এটা ল্যান্ডলাইন লাগাই, ওয়াইফাই মনে হয় অনেকে ইউজ করতেছে। তো ওয়াইফাইটা শেয়ার হয় তো। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, এখন দেখে আসবে বোধহয়।
আরেকবার রিফ্রেশ দিই। ওকে, আচ্ছা আমার সিটি ব্যাংকটা আসে নাই না, সিটি ব্যাংকটা না না ব্যালেন্স না তো, ব্যাংক তো আসবে, ব্যাংকের নামটা আসবে না, 7-এ আরেকবার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আরেকবার করি আমরা। এটা ছিল সিটি ব্যাংক, এটা দিই আমরা 1 জানুয়ারি। তাহলে এটা কি দিয়ে নিয়ে আমরা ব্যালেন্স না দিয়েই সেভ করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের দুইটা ব্যাংক, তাই তো? তাহলে এখানে দেখেন ব্যালেন্স 0, ওপেনিং ব্যালেন্স নাই, আর এখানে হচ্ছে ব্যালেন্স 500। এখন ধরেন আমরা এটার ব্যাংক রিকনসিলিয়েশন করতে যায় দেখতেছি যে আমার ওপেনিং ব্যালেন্স স্টেটমেন্টে শো করতেছে 5000, আছে কত 500, মানে ভুল করছি। তাহলে কি করবো, এটা দুইভাবে দেওয়া যাবে। সহজ উপায় হলো এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব, অ্যাকাউন্ট হিস্ট্রি। আমরা প্রথমে হ্যাঁ ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় তো আপনার ওপেনিং ব্যালেন্স মিলতেই হবে। আপনি ধরেন জানুয়ারি মাসের পহেলা মানে 2024 সালে জানুয়ারি মাসের ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স কত এটা মিলতে হবে না? 5000 টাকা। আপনি এখানে দেখতেছেন আপনার 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 ব্যবসার লেজারে দেখতেছেন 500 টাকা, আর ব্যাংকের লেজারে দেখতেছেন 5000 টাকা। তাহলে এটা আপনার সমন্বয় করতে হবে। রিকনসাইল করতে যায় আপনাকে কি করতে হবে, আপনাকে ওপেনিং ব্যালেন্সটাকে ঠিক করতে হবে, তা না হলে তো রিকনসিলিয়েশন মিলবে না। এখন কি করব আমরা, আমরা এই অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব ডিরেক্ট, এখান থেকে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব। অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে এই যে ওপেনিং ব্যালেন্স দেখেন এখানে কি আসছে, দেখেন এখানে ভিতরে এটা কিন্তু জার্নাল হয়েছে। হ্যাঁ জার্নালটা বুঝতে পারতেছেন? ওপেনিং ব্যালেন্স হচ্ছে কি ডেবিট, আর ওপেনিং ব্যালেন্স ইকুইটি হয়েছে ক্রেডিট। ওকে, তাহলে আমরা কি করব, এইটার উপরে এটার যে কোনো জায়গায় আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এখানে আপনার চেঞ্জ করার অপশন পাবেন, এডিট করার অপশন পাবেন। এখানে 5000 লিখলাম, লিখে আমি যদি সেভ করে দেই, ইয়েস হয়েছে 5000। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেমে কি করা যাবে বলুন তো, ঝামেলা করা যাবে। ধরেন এটা আমি আবার চেঞ্জ করি। হ্যাঁ ও আচ্ছা, তাহলে তাহলে এটা আমি সেভ করে দিলাম। এটা হলো একটা পদ্ধতি, তাই তো? এখন সিটি ব্যাংকেরটা যদি যাই, সিটি ব্যাংক তাই তো, এটা যাবো আমি অ্যাকাউন্ট হিস্ট্রিতে। অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে দেখেন এইখানে কিছু আছে। এখন যদি এখানে কিছু না থাকে এইটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। কিছু থাকলে না এডিট আছে, না থাকলে তখন পারবেন না। এখানে জার্নাল ছাড়া কিন্তু উপায়। আমরা কি করব, নিউতে যাব, যে জার্নাল এন্ট্রি দিব। আমার ওপেনিং ব্যালেন্স হতে হবে কোন ডেটের, 1/1/24, রাইট। আমরা তাহলে এখান থেকে আসবো 1/1/24 জার্নাল ডেট, এই ডেটে দিলাম, এই ডেট এন্ট্রি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, টাকা এখানে কি হবে বলেন তো, সিটি ব্যাংকে টাকা ডেবিট হবে, আর ক্রেডিট হবে কি ওনারশিপ। এখানে ওখানে আছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি। ইকুইটি মানে ওপেনিং ব্যালেন্সটা তো আসমান থেকে আসে না, মালিক পক্ষের জন্য যেহেতু টাকাটা দিচ্ছে, এই জন্য সে বলতেছে ওটাকে নাম দিছে, ও ডিফল্ট নাম দিছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি। ইকুইটি মানে তো মালিক পক্ষের থেকে আসছে, মালিক পক্ষের ওপেনিং ব্যালেন্স, মালিক পক্ষের ওপেনিং ব্যালেন্স। তাহলে আমরা এখানে ফার্স্ট সিলেক্ট করব কি, সিটি ব্যাংক, তাই না? এই যে সিটি ব্যাংক, এটাকে আমরা, আমার ধরেন ওপেনিং ব্যালেন্স হওয়ার কথা 1000, তাই না? তাহলে আমরা এখানে 1000 টাকা করব ডেবিট ফার্স্টে। আর এই যে এই জায়গায় ওনার সিকিউরিটি এখানে নাই, ডিফল্ট নাই, তাহলে আমরা অ্যাড নিউ করি। আমরা এখানে কি নাম দিতে পারি, আমরা ফার্স্টে আগে অ্যাকাউন্ট টাইপ দেই ওনার্স ইকুইটি, আমরা ডিটেল টাইপও দিব ওনার্স ইকুইটি। এটা আমি ওনার্স ইকুইটি রাখতে পারি, এটা দিয়ে
ক্রিয়েট করলেও কোনো অসুবিধা নেই। এটাকে আমি কেটে ওপেনিং ব্যালেন্স ইকুইটিও করতে পারি। এইটাই লেখা ছিল না ওপেনিং ব্যালেন্স ইকুইটি, এটাও করতে পারি, কোনো অসুবিধা নেই। নাম যেটাই হোক, আলটিমেটলি এটা কোথায় যে হিট করবে বলেন তো? ওনার সিকিউরিটি হিট করবে। তো আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট যে নামেই বুঝেন সেই নামেই দিতে পারেন। ওনার সিকিউরিটি দিতে পারেন, ওপেনিং ব্যালেন্স সিকিউরিটি দিতে পারেন, আবার এটা দিতে পারেন বিগিনিং ব্যালেন্স সিকিউরিটি দিতে পারেন। আবার ধরেন যদি মালিকের নাম থাকে, হ্যাঁ ক্যাপিটাল, সেটাই বলতেছি। ধরেন যদি মালিকের নাম থাকে, ভাইয়ের নাম জানো কি? সালমান ভাই। ধরেন সালমান ভাই ব্যবসার মালিক, তার মানে এখানে যদি আমি দেই সালমান ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাও কিন্তু আপনি ব্যবসার মালিক না, ধরেন আপনার নাম আছে এখানে, তো ব্যবসার নাম মালিকের নাম তো আমরা পাচ্ছি না। ধরেন ওখানে মালিকের নাম দেওয়া আছে, তাহলে সেই হিসেবে সালমান ক্যাপিটাল অ্যাকাউন্ট দেয়, এটাও কিন্তু ওনার সিকিউরিটি। এই যে দেখেন মেইন জিনিস কোথায় হিট করবে, কোথায়? ওনার সিকিউরিটিতে। এখন নাম আপনি কোনটা দিয়ে বুঝতেছেন সেটা হচ্ছে বিষয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, এইখানে যে ডেটটা দিবেন এই ডেটও কিন্তু আপনাকে ওই ডেটেই দিতে হবে। ও না না, হ্যাঁ হ্যাঁ, ওই ডেটে দিতে হবে। কারণ ওই ডেটে যদি ওনার সিকিউরিটি না থাকে, তাহলে ওনার সিকিউরিটিতে আপনি টাকা পাইলেন ওই ডেট অথবা তার আগের ডেট হতে হবে। ওই ডেট অথবা তার আগের ডেট হতে হবে। এখন ধরেন এটা যখন আমি ওপেন করতেছি, সরি জানুয়ারির 1 তারিখেই দিলাম, জানুয়ারির 1 তারিখ অথবা তার আগের ডেট। জানুয়ারির 1 তারিখের পর ডেট দিলে কিন্তু হবে না, কারণ আপনি জানুয়ারি দিচ্ছেন কত তারিখে? 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে। আচ্ছা, এখানে আমি 1/1/2024 করলাম। এখন দেখেন এই যে ওনার সিকিউরিটির যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু আমি জানতেও পারি, নাও পারি। আপনি ব্যবসার মালিক, আমি কর্মচারী, আমি অ্যাকাউন্টেন্ট, তাই না? আপনার কোন অ্যাকাউন্টে কয় কোটি টাকা আছে সেখান থেকে আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন, আমি যদি এখন বলি যে আপনার ওই অ্যাকাউন্টের ব্যালেন্স আমি এখানে বসাবো, এটা কি হবে? মালিকের তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ধরুন 2 কোটি টাকা আছে। এখন আপনি আমার ব্যবসায় দিচ্ছেন 10 লাখ টাকা। আর আমি যদি আপনাকে বলি অ্যাকাউন্টেন্ট হিসেবে যে আপনার ওই অ্যাকাউন্টে কয় টাকা আছে, এটার ব্যালেন্স দেন আমাকে, ওপেনিং ব্যালেন্স দেবো, হবে এটা? যার কারণে এই জায়গায় আপনি ওপেনিং ব্যালেন্স দিলেও এটা নিবে, না দিলেও নিবে, কোনো অসুবিধা নেই। এমন না যে আপনার ওপেনিং ব্যালেন্স কম আছে 5,000 টাকা, মানে ওপেনিং ব্যালেন্স 500 এখানে, বা ওপেনিং ব্যালেন্স নাই, আপনি আরেক জায়গায় টাকা দিচ্ছেন 1,000, এটার জন্য আপনার টাকা আটকে হবে, তা কিন্তু হবে। কথাটা কি বুঝলেন আমার? হ্যাঁ, তার বিষয়। যার কারণে আমরা এটা 7 ক্লোজ করলাম। তাহলে কি আসলো দেখেন, দেখেন সিটি ব্যাংক ডেবিট হলো, আর সালমানস ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা ওনার সিকিউরিটি অথবা ওপেনিং ব্যালেন্স সিকিউরিটি এখানে হলো ক্রেডিট। এইখানে যদি আমরা এখন 7 ক্লোজ করি, হয়েছে? দেখেন এখানে কিন্তু জার্নালটা অলরেডি চলে আসছে, এই যে ব্যাংকে কিন্তু অলরেডি 1,000 টাকা চলে আসছে। দেখেন ডিপোজিট 1,000 টাকা না, ব্যালেন্স 1,000 টাকা না, এটা ওহো, এই যে দেখেন 1/1/2024 এইখানে একটা কথা আছে, দেখেন স্প্লিট। যখন আপনি এরকম দুইটা ইয়া করবেন স্প্লিট, এখানে স্প্লিট কি আছে দেখেন, স্প্লিটে আমি ধরলে দেখেন নিচে কি দেখাচ্ছে, সালমানস ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে মাইনাস, এখন থেকে টাকাটা আসছে, আর সিটি ব্যাংক হয়েছে প্লাস, ওখানে টাকাটা ঢুকছে। এখানে যদি আপনি স্প্লিটে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন, ওই যে আগের জিনিসটাই দেখতে পারবেন। এখন ধরেন আপনি জার্নাল করতে যাও ভুল করছেন, হবে 10,000 লিখছেন 1,000, তখন কিন্তু আপনি এডিট করতে পারবেন। যাবে যাবে, এই যে এখন যাবে, এই যে যাবে সেই, এই 10,000 হয়ে গেল। মানে আপনি জার্নাল করার সময়ও ধরেন 10,000 লিখতে যা ভুলে 1,000 লিখে ফেলছেন, তখন আপনি এডিট করতে পারবেন। বাট আপনি কিছুই দেন নাই, সেভ করে ফেলছেন, তখন কিন্তু জার্নাল ছাড়া উপায় নেই। ফার্স্টেরটা আপনাকে জার্নাল দিয়ে দিতে হবে, আর যদি আপনি দিয়ে দিয়েছেন কিন্তু ভুল করছেন তাহলে আপনি এডিট করতে পারবেন। এখন কি ক্লিয়ার হয়েছেন?
আরেকটা জিনিস আপনাদেরকে দিব, আপনারা ব্যাংক রিকনসিলেশন করবেন তো আপনাদের আজকে রাতে দিব, একটা ক্রেডিট কার্ড রিকনসিলেশন দিব। ক্রেডিট কার্ড রিকনসিলেশন কি জিনিস? ব্যাংক রিকনসিলেশন যা যা করছেন সব সেম, শুধু যখন স্টেটমেন্ট আপলোড করবেন আমরা কি করছিলাম, -1 ফর্মুলা ইউজ করছিলাম, মনে আছে? এখানে জাস্ট উল্টাটা হবে। এখানে জাস্ট উল্টাটা হবে, যেমন আমরা যেটা এক্সপেন্স করছি ওইটার সামনে দিয়েছিলাম মাইনাস, যেটা ডিপোজিট সেটার সামনে দিয়েছিলাম প্লাস, -1 ফর্মুলা ইউজ করে, তাই না? এইখানে জাস্ট উল্টাটা হবে, বুঝছেন? এইখানে যেটা আমার খরচ সেটা হবে প্লাস, আর যেটা ঢুকবে সেটা হবে মাইনাস। ক্রেডিট কার্ড তো উল্টা জিনিস না, ব্যাংক অ্যাকাউন্টের উল্টা জিনিস না। এখানে জাস্ট প্লাসটার জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। এইভাবে আপনি ব্যাংক কি বলে স্টেটমেন্টটা আপলোড করে দিবেন, তাহলে আর ক্যাটাগরি সব সেম, কিন্তু ক্যাটাগরি নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই। ক্যাটাগরি খরচেরটা খরচের ঘরে যাবে, ডিপোজিটটা ডিপোজিটের ঘরে যাবে, ওইভাবেই আসবে। ওকে, আচ্ছা এবার আসি, আমরা কি ছিলাম, ইনভয়েসে ছিলাম না, জেরোর। সেলস ওভারভিউতে যদি আসি, এখানে তো ইয়ে দেখলাম ক্রেডিট নোটটা নেক্সট ক্লাসে করবো, সেন্ড স্টেটমেন্ট ইনপুট। আচ্ছা, নিউ ইনভয়েস, এটা তো আমি গতকালকে দেখাইছি, তারপর আর একবার দেখাই। নিউ ইনভয়েস, ইনভয়েস তো কিছুই না, জাস্ট ইনভয়েস করাই। হ্যাঁ, এখানে আপনি কার কাছে দিচ্ছেন, কন্ট্যাক্ট, এখানে নাম আসবে কন্ট্যাক্টের ফার্স্ট নেমটা লিখলে দেখেন কন্ট্যাক্ট চলে আসবে। হ্যাঁ, কন্ট্যাক্ট, তারপর কি ডেট, ডিউ ডেট, ওই যে নেট 30 হবে না নেট 50 হবে, কতদিনের জন্য দিবেন সেই ডিউ ডেট দিয়ে এখানে বসাবেন। আইটেম সিলেক্ট করবেন, কোয়ান্টিটি সিলেক্ট করবেন, অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পর কি হবে, পরে যখন আপনি মেক পেমেন্টে যাবেন বা এটার উপর আবার ক্লিক করবেন, তখন নিচে কি আসবে, পেমেন্ট নেওয়ার অপশন আসবে। মনে আছে? এটা কি মনে আছে সবার? নিচে পেমেন্ট নেওয়ার অপশন আসবে, জাস্ট ব্যাংকটা সিলেক্ট করবেন, টাকা সিলেক্ট করে সাবমিট করবেন, পেমেন্ট ডান। ওকে, এরপরে আসেন, আপনার আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে পারচেজ অর্ডার। এই ইনভয়েসের যতটুকু পার্ট বাকি আছে এটা আমরা নেক্সট ক্রেডিট নোটটা নেক্সট ক্লাসে করবো। পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার কি জিনিস? কুইক বুকে পারচেজ অর্ডার নামই ছিল। যখন আমি অ্যাজ এ কাস্টমার কারো কাছ থেকে কিনবো, তখন আমি তাকে দেবো পারচেজ অর্ডার, আর সে নামে আমার নামে করবে কোড, কুইক বুকে যেটা করতে এস্টিমেট। ওকে, দেখেন পারচেজ অর্ডার ক্লিক করার পর এখানে আসবে নিউ পারচেজ অর্ডার, নিচে কিন্তু কিছু নাই। এই নিউ পারচেজ অর্ডারে ক্লিক করব। সেম, এটা কার কাছ থেকে কিনবো, এই পারচেজ অর্ডারে আমি যার নাম দিব, এইটা প্রথমে কোনো ইম্প্যাক্ট নাই। পারচেজ অর্ডার কি আমাদের কোনো ইম্প্যাক্ট ছিল? এস্টিমেটে কোনো ইম্প্যাক্ট ছিল? কোডেও তো কোনো ইম্প্যাক্ট ছিল না, জাস্ট আমরা ড্রাফট করে রাখতাম, তাই না? বাট এই কন্ট্যাক্ট যার নাম দিচ্ছি এখানে, এইটা যখনই আমি পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করব, সাথে সাথে এই লোক কিন্তু আমার হয়ে যাবে সাপ্লায়ার। এটা কি বুঝতে পারলেন সবাই? কারণ জেরোতে কি থাকে, জেরোতে কিন্তু সাপ্লায়ার কাস্টমার আলাদা থাকে না, একসাথে থাকে। যখনই আমি কোনো এক ব্যক্তিকে একটা পারচেজ অর্ডার করব এবং পারচেজ অর্ডার করার পর সেটাকে আমি বিলে কনভার্ট করব, কপি টু বিল করছিলাম না আমরা কুইক বুকে, এরকম বিলে কনভার্ট করব, সাথে সাথে এই ভদ্রলোক হয়ে যাবে কি আমার সাপ্লায়ার, তার কাছে আমি কিনতেছি। ওকে, ধরেন আমি একটা ব্যক্তির নাম দেই, আমান্ডা শাটন। আচ্ছা, এর ধরেন আমি ডেট দিলাম হচ্ছে 10 তারিখ, 10 তারিখে ট্রানজ্যাকশনটা হচ্ছে। ডিউ ডেট দিলাম হচ্ছে আমি 31 তারিখ, 31 তারিখের মধ্যে সে টাকা দিবে। পারচেজ অর্ডার নাম্বার এখানে চলে আসছে। রেফারেন্স, রেফারেন্স ধরেন তার সাথে আমার কথা হচ্ছে, কোনো একটা কিছু আমার ডকুমেন্ট আছে, আমি একটা রেফারেন্স দিয়ে দিই, এটা আমার রেফারেন্স। ওকে, এরপর আইটেম কি কি হবে, ধরেন কিবোর্ড, আর একটা ধরেন HP Elite book, কিবোর্ড ধরেন 20টা, আর এটা ধরেন 3টা। এখন দেখেন এখানে ডিসকাউন্টের অপশনটা বলছিলাম, যখন আপনি কোড করতেছেন তখন ডিসকাউন্ট দেওয়া যায়, ডিসকাউন্ট অ্যাপ্লাই করা যায়। আর আপনি যখন এখানে আপনার কি বলে পারচেজ অর্ডার
দিচ্ছেন তখনও কিন্তু ডিসকাউন্ট দেওয়া যায়। ওকে, এখানে ডিসকাউন্টটা লেখা আছে দেখেন, পাশে একটা পার্সেন্ট দেওয়া আছে, তার মানে এখানে ডিসকাউন্ট আপনি শুধুমাত্র পার্সেন্টেই দিতে পারবেন। এখন ধরেন আপনি 1978, আপনি চিন্তা করতেছেন যে আমি 78-এর উপরে ডিসকাউন্ট দিব, মানে 78 টাকা ডিসকাউন্ট দিব, 78 টাকাকে আপনি কত পার্সেন্ট হয় এটা বের করে নিতে হবে। 2 দিলে দেখেন 2% ডিসকাউন্ট হয়ে অটোমেটিক 46 টাকা হয়ে যায়। ওকে, এইখানে যদি আমি দিই আবার আরো 2%, এখানে কিন্তু পার্সেন্ট দিতে হবে না, হ্যাঁ, এর উপরে ডিসকাউন্টের পার্সেন্টেজ দেওয়াই আছে, জাস্ট কত পার্সেন্ট দিতে যাচ্ছেন সেটা এখানে বসবে। ওকে, এরপরে দেখেন আপনার যদি ডেলিভারি ইনস্ট্রাকশনগুলো থাকে, অ্যাটেনশন কিছু থাকে, টেলিফোন নাম্বার ডিটেল দিয়ে আপনি এটাকে সেভ করতে পারবেন। সেভ করলে কোথায় থাকবে? সেভ করলে চলে আসবে ড্রাফটে। আমরা এটা সেভ করি, হ্যাঁ, এটা সেভ করে রাখা মানে এটা আরো এডিট করা যাবে, আরো কাজ বাকি আছে, থাকতে পারে। দেখেন আমি সেভ করলাম, ড্রাফটে চলে আসলো। এটাকে আমি আবার ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম। এখন ধরেন, ও আচ্ছা, এখানে ট্যাক্স অ্যাড করি নেই, ট্যাক্স অ্যাড করতে হবে। এটা পারচেস করতেছি না, পারচেস ট্যাক্স 5%, এটা পারচেস ট্যাক্স 0, মানে এটা 0%। এখন ধরেন আমি সেভ করছিলাম, সেভ করে রাখছিলাম, পরে আমি দেখলাম যে আমার ধরেন এই ট্যাক্স রেটটা আমার ফিক্স ছিল না, এই ট্যাক্স রেটটা আমার জানা ছিল না, এরকম হতে পারে না, যার কারণে আমি সেভ করে ড্রাফটে রাখছিলাম। তারপরে আমি এই ট্যাক্স রেটটা অ্যাড করলাম জানার পরে। জেনে আমি কি করব, আমি এখানে অ্যাপ্রুভ করব। এখানে দেখেন, আচ্ছা অ্যাপ্রুভ করি আগে, অ্যাপ্রুভ। আচ্ছা, অ্যাপ্রুভ করার পর আমরা এর ভিতরে পরে আসি, আগে আমি পার্চেস অর্ডারটা দেখেন। এখানে আমরা একটা কাজ করতে পারতাম, এই যে ড্রাফটের পরে আমরা সেন্ড করতে পারতাম, সেন্ড মেইলে, কত কথা দেখাইছি না, মেইলে সেন্ড করা যায়। সেন্ড করলে কি থাকতো, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে থাকতো। ওই যে মেইল থেকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করার পর অ্যাপ্রুভড হয়েছে, সেটা আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্রুভ দেখাইছি বলে আমার এখানে এটা অ্যাপ্রুভের জায়গায় আছে। ওকে, এখন আমি এই যে দেখেন বিল্ড হয়েছে কিনা, এইটা কি পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার আমরা যখন কুইকবুকে করছি তখন কি করছি, আমরা কপি টু বিল করছি, বুঝতে পারলেন কি, কপি টু বিল করছি। তাহলে এখন সেই বিলটা আমরা করি নাই, যার কারণে এই পারচেজ অর্ডারটা এখনো বিল্ডে যায় না। এই যে স্ট্যাটাস না, বিল্ড বিল হয়েছে কিনা এইটাতে যায় নাই। আমরা যদি এটা ওপেন করি, দেখেন এখানে কি বলতেছে, মার্ক অ্যাজ বিল অথবা সেন্ড, প্রিন্ট সবই করতে পারবেন। এটা হলো এক্সপোর্ট। মার্ক অ্যাজ বিল মানে কি, ধরেন আমি একটা পার্চেজ অর্ডার আমি বিল করি নাই, বা পার্চেজ অর্ডারটা আমার কনফার্ম অর্ডার হয় নাই, কিন্তু কোনো কারণে সিস্টেমকে আমার এটা কনফার্ম অর্ডার দেখাতে হচ্ছে, তাহলে আমি মার্ক অ্যাজ বিল করবো। এটা ক্লিক করলে কিন্তু তখন আমার এই এই পার্চেজ অর্ডারটার স্ট্যাটাস বিল্ডে শো করবে, মানে বিল হয়ে গেছে, বিলে কনভার্ট হয়ে গেছে। আর যদি আমি এখানে অপশনে আসি, দেখেন কপি টু বিল পার্চেজ অর্ডার ইনভয়েস, তার মানে আমরা এখানে কি করব, কপি টু কি হবে, বিল হবে। পার্চেজ অর্ডার তো বিলই হবে, তাই না। দেখেন এখন কি আসলে এটা নিউ বিলে চলে আসলো। আমরা কি এটা কুইক বুকের সাথে মিলে বুঝতে পারলাম। প্রথমে একটা পার্চেজ অর্ডার করলাম, পার্চেজ অর্ডার করে এখানে একটা অপশন বেশি আছে, সেটা হচ্ছে আপনি বিল না করেও মার্ক অ্যাজ বিল দেখাইতে পারবেন। বাট আপনি যদি কপি টু বিল করেন, এখানে ওখানে ছিল ডিরেক্ট কপি টু বিল লেখা ছিল, ক্লিক করছি কপি টু বিল হয়ে গেছে। এখানে অপশন থেকে কপি টুতে গেলে বিল হবে, পার্চেজ অর্ডার হবে নাকি ইনভয়েস হবে, তিনটা অপশন দিবে আপনাকে। তো আমরা যেহেতু পার্চেজ অর্ডার করতেছি, তার মানে আমরা কিছু কিনবো, তার মানে আমার তো বিল করতে হবে। তো কপি টু বিল সিলেক্ট করে ওকে দিলাম, তাহলে আমার এটা কপি টু বিলে চলে আসবে। এখন ধরেন পার্চেজ অর্ডার থেকে আমি বিল যখন মানে অ্যাপ্রুভ করব,
তার মানে এটা কিন্তু আমার সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে, মানে আমি বাকিতে কিনে ফেললাম, বুঝলেন কি এটা? আচ্ছা, এখন ধরেন আমরা যেমন কুইক বুকে করতে পারছিলাম কি, যে একটা মানে এস্টিমেট করার পর যখন আমি ইনভয়েসে কনভার্ট করতে গেছি তখন আমি এডিট করতে পারছি না, অর্ডার কম বেশি হতে পারে, তো এখানেও কিন্তু সেটা করা যাবে। ওকে, ধরেন আপনি এটা নিচ্ছেন হলো 20টা, এটা আপনি এখন নেবেন হলো 25টা। ওকে, চেঞ্জ হয়ে গেছে, এটা নিচ্ছিলেন 3টা, এটা নেবেন এখন 2টা। ঠিক আছে কি? তার মানে এখানে এডিট করার অপশন আছে। এখন দেখেন এখানে ডেট যদি ঠিকঠাক না থাকে ডেটগুলো ঠিক করে নেবেন, ডিউ ডেট দিতে হবে। 31 তারিখ আজকে, আমরা এটা করছিলাম কত, ধরেন আমি এটা 15 তারিখে 10 তারিখে করছিলাম আমি হচ্ছে পার্সেল অর্ডার, এটা 15 তারিখে কনফার্ম করে দিচ্ছি অর্ডারটা। ওকে, ডিউ ডেট ওইটাই 31। এখন এটা আমি সেভ করে রাখলে কি হবে, সেভ করে রাখলে আমার বিলের ড্রাফটে সেভ হয়ে থাকবে। দেখেন এখন আমার এই পারচেজ ওভারভিউতে বিলের মধ্যে আছে, আমি বিলের মধ্যে আমার ড্রাফটে কিন্তু একটা সেভ হয়ে আছে, তাই না? আচ্ছা, এখন ধরেন এইটাকে আমি আবার ওপেন করি, ক্লিক করে দেবো। এখন যদি আমি এটাকে বিল অপশন থেকে কপি না, বিল অপশন থেকে সেন্ড অপশন করি, সেন্ড অপশন করে দাঁড়ান, সেভ অ্যান্ড সাবমিট টু অ্যাপ্রুভাল। যদি আমি এটা করি, হ্যাঁ এইটা যদি আমি করি তাহলে এটা আমার ধরেন হায়ার অথরিটির কাছে চলে যাবে। আমি সেভ অ্যান্ড সাবমিট টু অ্যাপ্রুভাল এটা করলাম, তাহলে আমার এটা ডিউ ডেট ক্যান নট এমপি, আচ্ছা ডিউ ডেট দিই না, ডিউ ডেট দিয়েছিলাম, এটা কপি করছি তো, ডিউ ডেট 31 তারিখ, দিয়ে আমি এখান থেকে সেভ অ্যান্ড সাবমিট টু ফর অ্যাপ্রুভালে দিলাম, তাহলে আমার এটা কোথায় চলে আসবে, ড্রাফট থেকে আসবে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। এখন অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে মানে ধরেন এটা কেন করলাম, চেক অ্যান্ড ব্যালেন্সটা কেন করলাম, ধরেন আমি এটা কিছু কিনতেছি, কম টাকা খরচ করবো, তো সেটা আমি অ্যাপ্রুভালের জন্য দিচ্ছি। দেখেন এখানে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে আছে, এইটা অ্যাপ্রুভ করবে কে, আগে যখন আমরা বিক্রি করছি বিক্রির সময় অ্যাপ্রুভ করছে কে, কাস্টমার, মানে এখানে অ্যাপ্রুভাল টাকা সে দিবে, অ্যাপ্রুভাল অথরিটি তার, আর এইটা যখন টাকা খরচ করবো এখানে অ্যাপ্রুভ করবে কে, আমাদের ম্যানেজমেন্ট, মানে আমাদের ম্যানেজমেন্ট টাকা দিবে না, সে অ্যাপ্রুভ না করলে আমি কিনতে পারবো। তাহলে দেখেন এখন হ্যাঁ অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে আছে, অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, আমি যদি এখন এটা আবার ওপেন করি, ধরেন আমি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা অ্যাজ এ বুককিপার আমার এই অ্যাপ্রুভ বাটনটা আমার থাকবে না, আমাকে ওইভাবে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আমি শুধু করতে পারবো কি, এখান থেকে সেভ অ্যান্ড সাবমিট টু অ্যাপ্রুভালে যেতে পারবো, গেলাম আমার হায়ার ম্যানেজমেন্টের কাছে আছে অ্যাপ্রুভ করার বাটনটা। ঠিক আছে, সে দেখলো কি আমার এখানে একটা অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল একটা আছে, কি আছে দেখলো, সে ওপেন করে দেখলো আচ্ছা আচ্ছা এটা তো আমি বলছিলাম কিনতে, সে তখন এখানে অ্যাপ্রুভে প্রেস করবে, তাহলে আমার এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেল। যখনই আপনার অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু আপনার টাকা দেওয়ার অপশন নিচে চলে যাবে। এটা কিন্তু আমার কুইক বুকের মতো আলাদাভাবে গিয়ে করতে হয়, ওই পেজেই পাবেন। ওকে, হ্যাঁ পেমেন্ট পাবেন। এখন পেমেন্ট ডেট কবে, ধরেন টাকা এত, টোটাল টাকা এত, দুটো মিলে টোটাল টাকা 2219 টাকা, তাই তো? এখন পেইড ডেট, ধরেন এখন 31 তারিখের পরে তো যাওয়ার উপায় নেই, ধরেন আমি 31 তারিখেই পেমেন্ট করতেছি। ঠিক আছে, বলছে পেইড ফর্ম কোন ব্যাংক থেকে করবেন, আমি ধরেন আরবিএস আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, ধরেন আমি আরবিএস ব্যাংক থেকে করতেছি। ওকে, রেফারেন্স আমি একটা কিছু দিলাম যেটা আমার জন্য বুঝতে সুবিধা হয়, হ্যাঁ যেটা আমি এখানে লিখলে পরবর্তীতে বুঝতে পারবো, দিয়ে আমি এই যে অ্যাড পেমেন্টে ক্লিক করব, তাহলে আমার এই ব্যাংক থেকে টাকা চলে যাবে আর ওইটা আমি পারচেস করে ফেলবো। ওকে, এখন দেখেন এটা যদি আমি একটু রিফ্রেশ দিই, এখানে দেখেন নিউ বিল বলছে, ইম্পোর্ট বিল বলছে, মানে এই জায়গায় আর কোনো
কিছু নাই। এখানে অ্যাওটিং অ্যাপ্রুভাল আরেকটা কেন দেখাচ্ছে বলুন তো? না, এইটা আমরা একটা ভুল করে কপি করে ফেলছিলাম, দুটো হয়েছে, এই জন্য অ্যাওটিং অ্যাপ্রুভালে একটা দেখাচ্ছে। এইটা আমরা ডিলিট করে দিব, এই যে টিক দিলাম, এই যে ডিলিট। আরেকটা জিনিস দেখেন, এখানে টিক দিয়ে আপনি সরাসরি, যদি আপনি সব কিছু জানেন তাহলে এখানে টিক দিয়ে সরাসরি এখানে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, ধরেন একটা কেনাকাটা শুরু থেকে আপনি আসেন, ওটার ভিতরে কি আছে সবই জানেন, তাহলে তো আপনার খুলে খুলে বারবার দেখা দরকার নেই, ওখান থেকে করলেও হয়ে যাবে। এখন দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে না? এখন আসেন পারচেজ ওভারভিউতে যদি আসি, বিলসে বলতেছে কিছুই নাই, মানে একটাই বিল ছিল, সেটা তো পেমেন্ট হয়ে গেছে বিল। এখন পেমেন্ট যে হয়েছে, এই পেমেন্টগুলো কিন্তু আপনি পার্সিয়ালিও করতে পারবেন, তাই না? এটা ধরেন আপনার 2200 সামথিং ছিল, আপনি 2000 টাকা দিলেন, বাকি টাকাটা তখন এখানে শো করবে, জাস্ট ওটার মধ্যে ঢুকে বাকি টাকাটা আবার পেমেন্ট করবেন, কিচ্ছু না, একদম সহজ জিনিস। বুঝলেন কি? তাহলে আমরা দেখেন, কাস্টমার এন্ডে আমাদের মেইন কাজ কি? ইনভয়েস করা, টাকা রিসিভ করা, এটা আমরা জেরোতে পেয়েছি। আমাদের সাপ্লায়ার এন্ডে মেইন কাজ কি? বিল করা, টাকা দিয়ে দেওয়া, এটা আমরা পেয়েছি। সাথে সাথে অ্যাডিশনাল কি পেয়েছি? ওদিকে পেয়েছি কোড, আর এদিকে পেয়েছি হলো পার্চেজ অর্ডার। কুইক বুকে ওটার নাম কিন্তু পার্চেজ অর্ডারই আছে। ওকে, এখন আসেন দেখি এখানে আর কি আছে। এটার ক্রেডিট নোট এবং সাপ্লায়ার ক্রেডিট, আপনি সাপ্লায়ারকে কীভাবে ফেরত দিবেন আর কাস্টমার কাছে কীভাবে ফেরত দিবেন, এই দুটো আমি নেক্সট ক্লাসে দেখাবো খুব ভালো করে। এক্সপেন্স ক্লেম এটা এখন না। আচ্ছা, এখানে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিবেন কিভাবে? চার্ট অফ অ্যাকাউন্ট করছেন না? অ্যাকাউন্টিং, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন দেখেন ব্যাংক কই? আরবিএস ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস মানে ক্রেডিট কার্ড ছিল না? আচ্ছা, আরবিএস ব্যাংকে আমরা ওপেনিং ব্যালেন্স দেই নাই, কিন্তু এই জায়গায় ওপেনিং ব্যালেন্স আসছে কেমন বলুন তো? ইয়েস, না আজকে না, কিন্তু আমরা টাকা রিসিভ করছি কবে? গত ক্লাসে, গত ক্লাসে ইনভয়েস করছি না, তখন টাকা রিসিভ করছি। বাট এই রিসিভ করা টাকা কিন্তু ওপেনিং ব্যালেন্স না। ওকে, এখন আসেন ওপেনিং ব্যালেন্স দেব কিভাবে? ওপেনিং ব্যালেন্স দিব হচ্ছে, হ্যাঁ ওই ওই গত ক্লাসে আমরা এখানে রিসিভ করছি, আবার 2200 টাকা এই ব্যাংক থেকে পেমেন্টও করছি। দেখেন এই যে প্লাস নিউতে যাব, যাওয়ার পর এই যে রিসিভ মানি এবং স্পেন্ড মানি, ধরেন ব্যাংক এবং ব্যাংক জাতীয় যা আছে সব কিছুর ওপেনিং ব্যালেন্স দেব হচ্ছে রিসিভ মানি করে, আর ক্রেডিট কার্ড জাতীয় যা আছে সব কিছুর ওপেনিং ব্যালেন্স দেব হচ্ছে স্পেন্ড মানি করে, এই যে স্পেন্ড মানি প্লাস নিউ এর নিচে। ওকে, তাহলে আমরা আরবিএস ব্যাংকের যদি আমরা রিসিভ মানি করি, রিসিভ মানিতে ক্লিক করলে দেখেন, দেখেন এখানে কি বলতেছে, দুইটাই আছে, আরবিএস ব্যাংক আর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। কোনটাতে আপনি রিসিভ মানি করবেন? আমি আরবিএস এ দিলাম, দিয়ে দিলাম নেক্সট। ওকে, এখন দেখেন এখানে একটা বিষয় আছে, বলতেছে কি ফ্রম, টাকাটা কার কাছ থেকে পেয়েছো? টাকাটা আসলে পেয়েছি আমরা কার কাছ থেকে বলেন তো? মালিকের কাছ থেকে। এখন এইখানে আমার একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। এই ফ্রম মানে কিন্তু আসবে কে? আমার কাস্টমারের নাম আছে সব, কাস্টমার। ঠিক আছে, এইখানে আপনার কন্ট্যাক্টে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্ট আসে না কেন? কি ব্যাপার?
ওপেনিং ব্যালেন্স নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে আমাদের। ক্রিয়েট করার পরে আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ক্রিয়েট হয়েছে ওপেনিং ব্যালেন্স? আচ্ছা হয়েছে মনে হয়। আচ্ছা এখানে আইটেম কিছু থাকবে না, ডেসক্রিপশন দেব হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ওকে, এখানে দেব ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস ধরুন ওপেনিং ব্যালেন্স ধরে দিলাম হচ্ছে 1000। ওকে, ও সরি এটা অ্যাকাউন্ট। ইউনিট প্রাইস 1, ইউনিট 1, তাহলে 1000 টাকা আমার রিসিভ মানি হচ্ছে। হ্যাঁ, এখানে আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। না না না, এটা চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হবে, কি ইকুইটির চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হবে। শেয়ার ক্যাপিটাল এটাই দিলাম ধরেন, ঠিক আছে। এটা দিয়া আমি করব কি সেভ। ওকে, এখন আসেন আমরা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্ট, এখন যদি আমি এটাতে ওপেন করি, দেখেন এই যে ওপেনিং ব্যালেন্স আসছে 1000, ওপেনিং ব্যালেন্স 1000 পাইছেন। ডেট তো আমি আজকে ডেটে দিছি, এই জন্য ডেটটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি এটা मेरा डेट तो फिक्स। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এইটার ডেটটা কিন্তু এডিট করা যাবে না। এটা দেওয়ার সময় খুব সাবধান দিয়ে দিতে হবে। ওপেনিং ব্যালেন্স কোন দিন, ওই দিন রিসিভ মানি করে দিতে হবে। কোথা থেকে? এই প্লাস নিউ আইকন থেকে রিসিভ মানি করে আপনাকে দিতে হবে ওপেনিং ব্যালেন্স। এটা আরো ডিটেল আমি দেখাবো, যদি ভুল থাকে তাহলে কি করবেন, এটা ব্যাংকের সময় দেখাবো ডিটেল। ওকে, তাহলে আজকে আমি ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আপনাদের কি হবে বলেন? ক্রেডিট নোট হবে, সাপ্লাই ক্রেডিট হবে, আর পেরোল। ঠিক আছে, তারপরে ক্লাস ব্যাংক রিকনসিলিয়েশন করব। জিরো মোটামুটি শেষ। দুটো একটা টপিক যদি আরো কিছু থাকে জানার থাকে ভিডিও দেব। তারপরে ক্লাস হবে পুরো রিভিউ ক্লাস, যার যত কিছু আছে সেপ্টেম্বর শেষ। ওকে, জেরোটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ও আচ্ছা, সার্টিফিকেট কীভাবে নেবেন ওটা আমি দেখাই দিব না। ওটা আসলে এখানে বসে নিতে পারবেন না ইয়ার মতো, এটা বাসায় বসে নিতে হবে, অনেক সময় লাগে। বুঝছেন, একদিন এটা যদি আপনি 100 বার ভুল করেন একটা কোশ্চেনের অ্যান্সার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে যতটুক করলাম একটু কি বুঝছি আমরা? মনে রাখার দরকার নেই বুঝছি কিনা, মনে রাখবেন ওই ভিডিও দেখে মনে থাকবে কিন্তু। হ্যাঁ, তা না হলে ওই কিন্তু যদি আমি ক্লাসে যদি বলি সব মনে আছে কিনা, এটা অসম্ভব ব্যাপার। এমনি মাথায় কনসেপ্টটা ঢুকছে কিনা। হ্যাঁ, আজীবন থাকবে ইউটিউবে আপলোড। এই জন্যই তো আমি ড্রাইভে দিই না। ড্রাইভে দিলে তো ড্রাইভের স্পেস শেষ হয়ে যায়, আগেরগুলো ডিলিট করা লাগে, নতুনগুলো দিতে হয়। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, আপনি নতুন খুশি। সব থেকে ভালো হয় কি, ধরেন ইউটিউবে তো কোনো না কোনো একটা প্রবলেম হতে পারে, সব থেকে ভালো হয় আপনি ওটা ইউটিউব থেকে ডাউনলোড করে রেখে দেবেন। ডাউনলোড অপশন তো খোলা। মানে যদি আমি কখনো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট না করে দিই, আর যদি কখনো ইউটিউবে কোনো প্রবলেম না হয়, আমার তরফ থেকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কোনো সম্ভাবনা নাই আপাতত। লিঙ্কগুলো রেখে দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমি ইনশাল্লাহ কখনো এটা বন্ধ করবো না, কারণ মানে ধরেন
আমি যদি কখনো এই প্রফেশনে নাও থাকি, তো কেউ না কেউ তো ওটা দেখে তার হয়তো উপকার হইতে পারে। এই জন্য ওটা আমি কখনোই হ্যাঁ 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 আমি ওই থাম্বনেলটার মধ্যে ব্যাচের নামটা দিয়ে দিই, যাতে ধরেন আপনি একটা জিনিস খুঁজতে গেলে আপনার ব্যাচটা অন্তত আপনি খুঁজে পান যে আমার ব্যাচের ক্লাস কোনটা। হ্যাঁ, এই তো কথা কথা তো এটা হচ্ছে, আপনি তো আপনার কথাটাও কিন্তু এখানে চলে আসে। তো আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতেই পারবেন। অবশ্যই আপনার লাগবে। ঠিক আছে, আচ্ছা আজকে আপনাদের আমি ক্রেডিট কার্ড দিয়ে দেবো। ক্রেডিট কার্ডটা সব কিছু সেম, খালি কি হবে মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস। কুইক বুকসেই করেন আপনি। আপনি আপনার ইয়ার তো ব্যাংক রিকনসিলিয়েশন আপনার করাই নেই। জেরোতে জেরোটা করলে না খুব মজা পাবেন, জেরোটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, যাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে তারা কি করবেন, এই যে দেখেন আপনার এই ড্যাশবোর্ডে আসবেন, আগে ড্যাশবোর্ড থেকে দেখেন কোনগুলা। না, সব আপনি করবেন কি আমি বলি, যেগুলো ফাইল আমরা আপলোড করতেছি না স্যাম্পল ফাইল ডাউনলোড করে, ওই স্যাম্পল ফাইলগুলো আপনি আলাদা একটা ফোল্ডার রাখবেন, নতুন অ্যাকাউন্ট খোলা মাত্রই খালি ওগুলা সাথে আপলোড করে দেবেন, তাই ঝামেলা শেষ। আচ্ছা দেখেন, এই যে এখান থেকে, হ্যাঁ এইখান থেকে আমরা দেখেন অ্যাড এ নিউ অর্গানাইজেশন, এখানে ক্লিক করলে আপনি নতুন কোম্পানি খুলে দেবেন। ওই যে আমি 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 শুরুতে একটা কথা বলছিলাম না যে আমি এখন টপিক ভেঙে ভেঙে শর্ট কোর্স করাবো, মনে আছে? আজকেই যে বললাম যে ধরেন 4 মাস, ধরেন আপনি আরো 2 মাস পরে আপনার ধরেন সব মনে আছে, আপনার ব্যাংক রিকনসিলিয়েশনটা নিয়ে একটু প্রবলেম আছে, ওই ভিডিওটা আপনি দেখলেন, এখন আপনি চাচ্ছেন যে ভাই ব্যাংক রিকনসিলিয়েশন আমি আরো ডিটেলে করব, তখন আপনি আমি ধরেন একটা কোর্স অফার করলাম যে আমার ভাই একদিনে একটা কোর্স আছে, একদিনে 500 টাকা, একদিনে 1000 টাকা, এই ব্যাংক রিকনসিলিয়েশন এই ডিটেল আপনি করতে পারবেন, 4 ঘন্টার ক্লাস বা 3 ঘন্টার ক্লাস, আপনি সময় করে আসলেন, আপনার 500 টাকা 1000 টাকা খরচ করে আপনি একদম পুরোটা করলেন। মূলত এগুলোকেই ডে লং সেশনগুলোকে বুট ক্যাম্প বলে আর কি, বুঝছেন? আর এটা একটা সিরিজ থাকে আর কি, বুট ক্যাম্প মানে হচ্ছে একটা সিরিজ থাকতে হবে, মানে ভার্সন 1 ভার্সন 2, এটার পর সেটা, সেটার পর এটা। দেখেন এখানে ওই যে নিউ অর্গানাইজেশনে গেলে আপনি ঠিক যেভাবে কোম্পানি খুলছিলেন ঠিক সেই জিনিসটাই আসবে, আবার এই যে স্টার্ট ট্রায়াল দিবেন। ক্যানভার কাজের কোনো ভিডিও হয় না, আমি ওইরকম কিছু পাই নাই, আমি নিজে ক্যানভা ইউজ করি প্রায় বছর 3 হলো, আমি ইউজ করতে করতে শিখছি। হ্যাঁ আচ্ছা, আমি যেটা একসময় করছিলাম, আমার হচ্ছে ওই যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যে ক্যানভায় ওরা 50 টাকা 100 টাকায় হয়তো বা 1 বছরের জন্য একটা করে প্রিমিয়ামটা, এটা আমার একটা নেওয়া আছে এবং আমারটা ভালোই চলতেছে। না না, এটা স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট হিসেবে ওখানে অ্যাড হতে হয়, আমার নেওয়া আছে, আমি আমি ওটা দিয়েই করি, আমার ভালোই চলতেছে। সেটা হচ্ছে একজন ধরেন একটা মেইন অ্যাকাউন্টটা কেনার পর সে ধরেন 5,000 টাকা দিয়ে কিনছে, সে কি যেটা কিনে সে এডুকেশন পারপাস কিনে, তার আন্ডারে সে ধরেন 50টা বা 100টা স্টুডেন্ট অ্যাড করতে পারবে ওখানে, যারা ফুল অ্যাক্সেস পাবে। হ্যাঁ, ওরা করে কি 50 ওই 100 টাকা দিয়ে ওই একজন করে স্টুডেন্ট নেয়, স্টুডেন্ট শুধু তার অ্যাকাউন্টে অ্যাড করতে পারে। হ্যাঁ, স্টুডেন্ট নেয় ওই যে আমার অ্যাক্সেসটা তুমি চালাচ্ছ আর কি, ও অ্যাক্সেস দেয়। তো এইভাবে করে আমিও ওই যে একজনের কাছ থেকে নিয়েছিলাম মনে হয় 100 টাকা দিয়ে, মোটামুটি বছরখানেক ধরে চালাচ্ছি আর কি। হ্যাঁ, আমার ওই যে থামলেন গুলো আমি সব ওখান থেকে বানাই, চট করে নামাই ফেলি আর কি। ক্যানভাতে রেগুলার কাজ করেন, রেগুলার কাজ করলে অনেক কিছু শিখতে পারবেন, আমি নিজেই আস্তে আস্তে শিখছি অনেক কিছু। আর ক্যানভা কি, ক্যানভা আলটিমেটলি একটা এআই, তো তাই না? তো এগুলো এআই এর সাথে কাজ করার মজা আছে। তারপর ধরেন চ্যাট জিপিটি নিয়ে অনেক কাজ করা যায়, যেমন এক্সেলটা আগে মানুষের কাছে এত কঠিন ছিল, এখন চ্যাট জিপিটি আসার পর আপনি শুধু তাকে ডেসক্রিপশন দিয়ে দিবেন ফর্মুলা কি হবে, তো ফর্মুলা আপনাকে বলে দিচ্ছে, মনে রাখার কোনো দরকার নেই।
ফর্মুলা তো মনে হয় যারা বানাইছে ওরা নিজেরাও সম্মান রাখতে পারে না। লাখ লাখ এক্সেল হলো একটা মহাসমুদ্র। আমরা যা জানি একটা পুকুর, খুব বেশি হলে যারা খুব ভালো জানে তারা বিলের মতো একটা জানে, নদীও না সমুদ্রও না, এক্সেল হলো মহাসমুদ্র। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করতেছি। আপনাদের 8টা 9টার দিকে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করে দেবো। হ্যাঁ।